আগে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা নিয়ে রাজনীতিতে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সংসদের বিরোধী দল জামায়াত প্রস্তাবিত এই বাজেটকে অধিক ঋণ নির্ভর, উচ্চাভিলাষী এবং বাস্তবায়ন অযোগ্য ও লুটপাটের বাজেট বলে আখ্যা দিয়েছে, যার সমালোচনা করে গতকাল শনিবার কক্সবাজারে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বাজেটে মদ ও সিগারেটের দাম বাড়িয়ে বিপরীতে 7টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে দিয়ে চাল, ডাল, তেল, নুন সহ সব প্রয়োজনীয় জিনিসপত্রের বৃদ্ধি ঠেকানো হয়েছে। সেই বাজেট বিরোধীদের কেন পছন্দ না তা উপস্থিত জনগণের কাছে জানতে চান। যদিও পরক্ষণেই তিনি নিজেই তার করা প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন, আসলে বিরোধীদের বাজেট বিরোধিতার উদ্দেশ্য দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা এবং অশান্তি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা। এর পাল্টা জবাবে একই দিন শনিবার চট্টগ্রামে সমাবেশ করে জামায়াতের নেতৃত্বে 11 দলের নেতারা বলেছেন, যেই বাজেটে দুর্নীতি, লুটপাট এবং ব্যাংক দখল বন্ধ করার কোনো রাস্তা রাখা হয়নি, সেই বাজেটের মিথ্যা প্রশংসা তারা কেন করবে। একই সময় বিরোধীদের সুড়সুড়ি না দেওয়ার আহ্বান জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন করে বিরোধী দলের সঙ্গে অন্তত বন্ধুত্বের পথ তৈরি করতে, না হলে বিএনপি সরকারের সময় ফুরিয়ে আসবে। তার মানে কি বন্ধুত্ব হলে সরকার টিকবে, না হলেই পতন? সরকার বিরোধী দলের বন্ধুত্বের অতীত ইতিহাস কি তাই বলে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, আছেন জামায়াত ইসলামী সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং আছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শামীম হায়দার পাটোয়ারি, একটা পাল্টাপাল্টি বক্তব্য আসলে বেশ লম্বা সময় ধরে আমরা শুনছি, বিশেষ করে অন্তত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর, তারা সরকার গঠন করার পর আমরা নানান সময় আসলে বিরোধী দল এবং সরকারি দলের এই পাল্টাপাল্টি বক্তব্য শুনছি এবং সেই বক্তব্য পালে অনেকটাই হাওয়া দিয়েছে এবারের এই বাজেট। এই বাজেটকে কেন্দ্র করে চট্টগ্রামে কক্সবাজারে গিয়ে প্রধানমন্ত্রী আসলে যে বক্তব্য রাখলেন, সেই কক্সবাজারের বক্তব্যে তিনি এটিও বলেছেন যে বিরোধী দল একটা অস্থিতিশীলতা তৈরি করতে চায় এবং তিনি বাজেটের কথা উল্লেখ করেছেন যে কেন আসলে বিরোধী দল এই বাজেটকে আসলে তাদের কেন মনোৎপুত হলো না, কেন হলো না। বাজেট অতীতে দেখতাম বাজেটের পরে তো হরতাল হতো, এরশাদ স্যারের সময় বাজেট দেওয়ার পরে হরতাল, 2001 পর্যন্ত বাজেটের পরের দিন হরতাল হবে, 3 দিন পর্যন্ত হরতাল হয়েছে। বাজেটের অনেক ভালো দিক আছে, বাজেটের ওয়েলফেয়ার দিকটা অসাধারণ। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন বা চেষ্টা করছেন। বাজেটের সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এই পরিমাণ টাকা আসবে কোত্থেকে। যে 7 লক্ষ কোটি টাকার রাজস্ব টার্গেট করা হয়েছে বা রাজস্ব বহির্ভূত আয়, এইটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যদি এটা কমে আসে তখন দেখা যাবে আমাদের বেতন যেটা আছে সে বেতনটাই দেওয়ার রাজস্ব উঠবে না, তাহলে এডিবি 3 লক্ষ কোটি সেটাও কাটছাট হয়ে আসবে। গত বছরও এডিবি প্রায় 54,000 কোটি টাকা কমেছে। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস যেটা পরিচালন আবর্তন ব্যয়, এটা এবার প্রায় 54,000 বা 50,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে। যখন আপনি ফিক্সড পরিচালন ব্যয়টা বাড়িয়ে ফেলবেন, যেটা কমানোর কোনো সুযোগ নাই, আপনার আয়টা অনেক কিছুর উপর নির্ভরশীল কিন্তু ব্যয়টা ফিক্সড হয়ে গেল, তখন এটি একটি ঝুঁকিপূর্ণ বাজেট বলে আমি মনে করি। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ বাজেট এবং এই ধরনের বাজেট সরকার আরও 1-2 বছর পরে দিলে ভালো হতো। সরকার কিন্তু আবার প্রধানমন্ত্রী যে বক্তব্যটি রাখলেন যে বিরোধীরা আসলে বাজেটের বিরোধিতার একটি উদ্দেশ্যের কারণে করেছে এবং সেটা হচ্ছে দেশে অস্থিতিশীলতা এবং অশান্তি তৈরি করা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার এখানে দুজন বিজ্ঞ রাজনীতিবিদ আছে, জামাত বিএনপির দ্বন্দ্বটা আর্টিফিশিয়াল, কৃত্রিম। এটা অনেক বাগাড়ম্বর হবে, অনেক দামামা বাজবে, কিন্তু কখনোই যুদ্ধটা হবে না। জামাত কখনোই বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে না। জামাত কখনোই দেশে বিএনপি থাকাকালীন অশান্তি বা তারা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আশঙ্কা করে, আমার অ্যানালাইসিস, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস উইথ মাই লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, জামাত বিএনপির প্রকৃত যুদ্ধ হবে না, মানে মাঠের যুদ্ধ। কিন্তু আবার জামাতের আমিরের হুঁশিয়ারিও কি আমাদেরকে সেই বার্তা দেয়? এটা আমরা মনে করি সবই কাগজে বাগ টাইপ হুঁশিয়ারি, কারণ জামাতের আমির খুব ভালো মতো জানেন মাইনাস বিএনপি জামাত ইজ নাথিং, আবার বিএনপিও জানে মাইনাস জামাত বিএনপি ইজ নাথিং। এখন যেহেতু একটা বিশাল বড় আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ একটা রিজিম ছিল 16 বছর, তাদেরকে পতন ঘটানো হয়েছে, তারা পালিয়ে গেছে, তাদেরকে ছাড়া ভোট করা যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই বিএনপি এবং জামাত মিলে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে, 70টা তোমার 230টা আমার, এরকম। যে অ্যাডজাস্টমেন্টের কথা আপনি বলছেন, সেই জায়গাটিতে যদি আবার আমি প্রধানমন্ত্রীর বক্তব্যে ফিরে যাই, তিনি যে অশান্তি কিংবা অস্থিতিশীলতার শঙ্কা করছেন যে দেশে আসলে এরকম একটা পরিস্থিতি হতে পারে এবং সেই প্রচেষ্টাটাই নানান সময় বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেছেন তারা করার চেষ্টা করছেন। তিনি মানে খোদ প্রধানমন্ত্রী তাহলে এই শঙ্কাটা কেন করছেন? মাননীয় প্রধানমন্ত্রী
অনেক ভালো আইডিয়াস নিয়ে বাংলাদেশে আসছেন, কিন্তু সময়টা খুবই ডিফিকাল্ট। উনি কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যেতে হবেন, তার পক্ষে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। বর্ডার কিলিং বা বর্ডারে পুশিং, আওয়ামী লীগের রিভাইভাল, জামাতকে কন্ট্রোল করা, এনসিপিকে কন্ট্রোল করা, জাতীয় পার্টি, এই এতগুলো কম্পেলিং ইস্যু রেখে আবার দেশের অর্থনীতি ঠিক রাখতে হবে, দেশের সার্বভৌমত্ব ঠিক রাখতে হবে, এবং প্রত্যেকটি ইস্যুরই উনি যে সিদ্ধান্তই নেবেন এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে। উনি যে সিদ্ধান্তই নেবেন সেটার পক্ষে কেউ না কেউ আন্দোলন করবেন। এখন যদি উনি সংসদের প্রথম বক্তব্য দিতেন, যেটা আমাদের বাংলাদেশ, আসেন সকলে মিলে বাংলাদেশ গড়ি, সকলেই বাংলাদেশে থাকবে, সকলে রাজনীতি করবে, তাহলে আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং উনি একলাফি জিয়াউর রহমানের কাছাকাছি পর্যায়ে চলে যেতে পারতেন। কিন্তু উনি এটা করলেই এনসিপি বা জামাত এটা মানতো না, বা এখনও মানবে না ন্যাচারালি। তাহলে উনি কী করবেন? তাহলে ওনাকে এই বিষয়টা চুপচাপ অবজার্ভ করতে হচ্ছে, আর আওয়ামী লীগ চোরাগুপ্তা মিছিল করছে। কিছুদিন পরে হয় আওয়ামী লীগ সফল হবে, অথবা আওয়ামী লীগকে দমন করা হবে। আওয়ামী লীগকে দমন করার জন্য পুলিশ নামবে, হয়তোবা জামাত ইসলামী নামবে, হয়তোবা বিএনপি নামবে, মানে লজিক্যাল। তারা 16 বছর যে টর্চার হয়েছে, যখন দমন করবেন, দমনটাকে আপনি শান্তিপূর্ণভাবে করতে পারবেন? রক্তপাত ঘটবে, প্রাণহানি ঘটবে, জেনোসাইড হবে, রিপোর্টেড। এবং আওয়ামী লীগ বসে আছে এই রিপোর্টগুলো করার জন্য, অবশ্যই কৌশলের কারণে। সেইটা সমাধানটা, ওইটা বাদ দিয়ে কিভাবে শান্তিপূর্ণ সমাধান করা যায়? আপনি 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। 9,38,000 কোটি টাকার বাজেট যদি দেশের 10% লোকও ইকোনমিক ইন্টিগ্রেশনে না থাকে, বাস্তবায়ন হবে না। তাহলে দেশের সব মানুষকে ইকোনমিক অ্যাক্টিভিটিতে শান্তি ফিরিয়ে আনতে হবে। কাস্টমার দোকানে গিয়ে খাবে, দোকানদার বসে বিক্রি করবে এবং কর দেবে, সেই দোকানদারের রাজনৈতিক পরিচয় যাই হোক, সেই শান্তিটা স্থাপন করতে না পারলে এত বড় বাজেট মুখ থুবড়ে পড়তে পারে। এই শান্তির জন্য আবার সরকারি দল এবং বিরোধী দলের একটা বন্ধুত্বও তো দরকার। 100% দরকার। সরকারি দল এবং বিরোধী দল মিলেই সিদ্ধান্তগুলো নিতে হবে, এবং মাইনাস জামাত এত বড় সিদ্ধান্ত বিএনপিও নিতে পারবে না, আর মাইনাস বিএনপি জামাত পারবে না। এই প্রশ্নটা একটু করতে চাই আপনাকে, সালাউদ্দিন আইয়ুবী, বন্ধুত্ব আসলে হুঁশিয়ারি দিয়ে হয় কি? মানে যদি সরকারি দল এবং বিরোধী দলের বন্ধুত্ব নিয়েই আমরা আলোচনা করি, তাহলে জামায়াতের আমির আসলে যে হুঁশিয়ারিটি দিয়েছেন, তিনি বলেছেন যে বন্ধুত্বের পথ তৈরি করতে না হলে বিএনপি সরকারের সময় ফুরিয়ে আসবে। দেখুন, সরকার দল এবং বিরোধী দলের সম্পর্কটা চেয়ে বড় বিষয় হলো দেশের জায়গায় যদি আপনি বলতে পারেন, বিরোধী দল সবসময় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সরকারের যে সমালোচনা করাটা দরকার, সেটাই বিরোধী দলের মূল দায়িত্ব। এখন পর্যন্ত জামাত ইসলামী বাজেট নিয়ে যে কথা বলেছে, জামাত ইসলামী দেশ পরিচালনায় যে কথাগুলো বলেছে, এটা আসলে দেশের প্রয়োজনে কতটুকু ছিল এবং সমালোচনা যে যতটুকু করেছে সেটা দেশের প্রয়োজনে কতটুকু কাজে লেগেছে, এটা হলো মুখ্য বিষয় হওয়া উচিত। আরেকটা বিষয় খুব মানে ইন্টারেস্টিং লেগেছে, ওনারা অনেক বড় রাজনীতিবিদ এবং আমাদের অনেক সিনিয়র মানুষ। উনি বলছেন যে উইদাউট বিএমপি জামাত ইজ নাথিং, উইদাউট জামাত বিএমপি ইজ নাথিং। এটা বলে আবার কিছুক্ষণ পরেই কিন্তু উনি ওনার কথা থেকে সরে এসেছেন। উনি বলেছেন যে সরকার যে সিদ্ধান্তই নেক, সরকারকে জামাতকে ট্যাকেল করতে হবে, অর্থাৎ জামাতকে প্রতিপক্ষ হিসেবে চ্যালেঞ্জগুলো আছে তার চ্যালেঞ্জ মধ্যে মধ্যে জামাত। ট্যাকেল করা। একই সাথে বলছে যে বিএমপির একবারে ভালো এলাই হলো জামাত, আবার বলছে যে এই বিএমপি কোনোভাবেই জামাতকে ট্যাকেল করা ছাড়া সামনে আগাইতে পারবে না। তাহলে আসলে একটু বিপরীতমুখী কথা হইলো বাস্তবতার জায়গা থেকে। এই চিন্তাটা এখন আসাটা ওনার জন্য মানে কীভাবে হইলো আমি জানি না। আর বন্ধুত্বের যে জায়গাটা বলছেন, আমি মনে করি যে দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, আমরা দেখেন জ্বালানি সংকট ছিল, আমরা সরকার একসাথে কাজ করেছি। আবার সরকার যখন যেই জায়গাতে দেশের প্রয়োজনে ভালো ভূমিকা নিতে পারছে না, সেই জায়গায় আমরা বিরোধিতা করেছি। আমরা বলেছি এই যে বর্ডার কিলিং হচ্ছে, বর্ডারে অস্থিরতা তৈরি করছে, এটা নিয়ে সরকারের বিরুদ্ধে আমরা জোরালো বক্তব্য দিয়েছি সংসদে। আমরা বর্ডারে কয়েক জায়গায় বিক্ষোভ মিছিল করেছি, ইতিমধ্যে মহাসমাবেশেও সেটা নিয়ে কথা হয়েছে, সরকারের প্রতিবাদ করা হয়েছে। বাজেটে যে ইস্যুগুলো মুখ্য হওয়ার কথা ছিল, মূল জায়গাটা এই গত 17 বছর কি হয়েছে, গত 17 বছর পুকুর চুরি হয়েছে। এই বক্তব্য, এই শব্দটা, পুকুর চুরি শব্দটা আমি ওই যে ওনার কাছ থেকে শিখেছি। উনি একাধিকবার বিভিন্ন টকশোতে বলেছে যে সরকার পুকুর চুরি করছে, এই পুকুর চুরি হয়েছে। এটা মানে এখন আপনারা বিএনপির আমলও দেখতে পাচ্ছেন? বিএনপির আমলে দেখতে পাচ্ছি না, বিএনপির আমল তো মাত্র শুরু হলো। আমরা চাচ্ছি এই পুকুর চুরি বন্ধ হওয়ার জন্য বিএনপি উদ্যোগ নিক। কেন নিচ্ছে না সেটা হলো আমাদের প্রশ্ন। কেন ধরছে না? বরং বিএনপি কোথাও কোথাও কি করছে, অ্যাসালামের মতো যারা পুকুর চুরি করে বিশ্বের সকল জায়গায় কুখ্যাত হিসেবে উপাধি পেয়েছে, তাদেরকে আবার সেই পুকুর চুরির সুযোগ করে দিচ্ছে।
এই জায়গাটাতে আমাদের বিরোধিতা। আমরা বলছি দেখেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যেটা হয়েছে সেখানে প্রাথমিক বাজেট ছিল $4 বিলিয়ন, সেখানে $14 বিলিয়ন খরচ করা হয়েছে। এবং একজন সচিবের সাথে আমি একান্তে কথা বলেছি, তিনি বললেন যে একটা প্রজেক্টের জন্য ওনার কাছে 50,000 কোটি টাকার একটা মানে 50 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে আসছে। উনি বলছে যে এটাকে আরেকটু কমায় নিয়ে আসতে হবে। কেন কমায় নিয়ে আসতে হবে? পরবর্তীতে ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন সরিয়ে দিয়ে এই বাজেট বাস্তবায়ন করছে 123 কোটি টাকা। এবং তিনি বলছেন আমি হলফ করে বলতে পারি বাকি টাকা এখান থেকে চুরি হয়েছে। এই যে সামগ্রিকভাবে চুরি হয়েছে, এই চুরির রাস্তাগুলো যদি বন্ধ করা না যায়, সরকার যেভাবেই বাজেট করুক না কেন, এটা আমি বলবো কোনোভাবেই সরকার তার জায়গায় বা গন্তব্যে মানে করতে পারবে এই না। বাজেটে আপনারা কি কোনোভাবেই আসলে ভালো কিছু দেখতে পান নাই, নাকি প্রধানমন্ত্রী নিঃসন্দেহে আসলে বারবার যেটি বলছেন ভালো যে জায়গাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ বা আসলে নিত্য প্রয়োজনীয় যে 60টি পণ্যের মূল্য কমানো হয়েছে বা সেগুলো বৃদ্ধি ঠেকানো গেছে, সেটিও আপনাদের পছন্দ হয় নাই। কেন হয় নাই সেটারও একটা অন্যরকম জবাব কিন্তু তিনি নিজেও দিয়েছেন। বাংলাদেশের একটা চিত্রকে দেখেন, মনে করেন যে তেলের দাম বৃদ্ধির পরে গাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছিল, কিছুদিন পর 5 টাকা তেলের দাম সরকার কমিয়েছে। একটা গাড়ির উদাহরণ দিতে পারবেন যে গাড়ির ভাড়া কমেছে? এই পণ্যের দাম বলেন, যাই বলেন, কোনো কিছু বাজারে ইফেক্ট তৈরি করেছে? করতে পারেনি, পারবে না, খুব স্বাভাবিক। কারণ সরকারের উদ্যোগের অভাব। আমরা এটাই বলছি, সরকার যে উদ্যোগগুলো নিবে, বাজেটে যে ঘোষণাগুলো আসবে, এগুলো বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যদি দুর্নীতিপূর্ণ হয়, সেই প্রক্রিয়া যদি অস্বচ্ছ হয়, ব্যবস্থাপনা যদি যথাযথ না হয়, তাহলে আসলে এই বাজেটটা কার্যকরিতার জায়গায় 3 দিন আগে এই বাজেট ঘোষণা হয়েছে, মানে এখনো কতখানি বাস্তবায়ন করা যাবে সেটি দেখারও সময় আছে। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। এই বাজেটকে বিরোধী রাজনৈতিক দল জামায়াত বারবার বলেছে এটি অবাস্তব এবং বাস্তবায়ন অযোগ্য এবং লুটপাটের বাজেট। তারা এইভাবেই এই বাজেটকে আখ্যা দিয়েছে এবং যে হুঁশিয়ারি আসলে জামায়াতের আমির দিলেন, যদি আসলে আপনারা বন্ধুত্বের পথ তৈরি না করেন, বিএনপি সরকারের সময় ফুরিয়ে আসবে কি? এগুলো সব পলিটিক্যাল রেটরিক। আর যদি রেটরিক না বলেন তাহলে আমি বলবো এগুলো একটা পলিটিক্যাল ক্লিশে, গতানুগতিক কথা, যে বাজেট, লুটপাটের অর্থনীতি, তারপরে সরকারের সময় ফিরিয়ে আসবে। এগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে সরকারি দল, বিরোধী দলের মধ্যে এরকমই কথার ধরন, বাচন ভঙ্গি এরকমই থাকে। কিন্তু আপনি দেখেন যে আমরা কেমন একটা পরিস্থিতিতে এই বাজেটটা দিলাম। আমরা প্রচুর কথা বলেছি যে 30 লক্ষ কোটি টাকা আমাদের একটা ঋণ রয়েছে পূর্বতন সরকারের। এটা আপনি মনে করেন না যে ধারাবাহিক কোনো ঋণ। এই পূর্বতন সরকার 30 লক্ষ কোটি টাকা যে ঋণটা করে গেছে, দেশের পক্ষে হোক বিপক্ষে, ঋণটা আমাদের নিয়ে 9,38,000 কোটি টাকার আমরা একটা বাজেট দিচ্ছি। এবং এর মধ্যে দেশে এতদিন ধরে রয়েছে যে উচ্চ মূল্যস্ফীতি, একটা মূল্যস্ফীতির মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। তারপরে বিনিয়োগের একটা স্থবিরতা, এটা কিন্তু আমরা দীর্ঘদিন দেখছি। ব্যাংকিং খাতে তো ব্যাপক দুর্বলতা দেখছেন, যে রাজনৈতিক দলগুলো কোনো ব্যাংকে নিজেদের ব্যাংক বলে দাবি করে তার দখলের একটা প্রচেষ্টা চালাচ্ছে, যাকে আমি অপচেষ্টা বলি। আর কর্মসংস্থানের চ্যালেঞ্জও রয়েছে। এরকম একটা অবস্থায় আমাদের এই বিএনপি সরকার অলওয়েজ লাভ টু ফেস অল দ্য চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে আমরা একটা বাজেট আজকে দিয়েছি। এই বাজেটের আমি যদি আপনি অধ্যয়ন করেন তাহলে এর কিছু ইতিবাচক দিক আছে। যেমন এই বাজেটে উন্নয়ন ব্যয় 3,16,000 কোটি টাকা উন্নয়ন ব্যয় দেখাইছে। তার মধ্যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট, যেটা মানে বাৎসরিক উন্নয়ন ব্যয় দেখাচ্ছে 3 লক্ষ কোটি টাকা। এটা কিন্তু অনেক, উন্নয়ন ব্যয় অনেকটা বৃদ্ধি। তো উন্নয়ন ব্যয় বৃদ্ধি হলে কি লাভ হয়? উন্নয়ন ব্যয় বৃদ্ধি হলে মানুষের কর্মসংস্থান বাড়ে। তারপরে আপনার কিন্তু এই যে লাভের কথা আপনি বলছেন, সেই লাভগুলোকে আসলে বিরোধী রাজনৈতিক দল দেখতে পাচ্ছে না। আবার যেটি তারা বললেন যে সিদ্ধান্ত নেওয়াটা বিএনপির জন্য অনেক কঠিন হচ্ছে। এটা তারা যেমন একটা ছায়া বাজেট দিছে 8,00,000 কোটি টাকা। এই ছায়া বাজেটে দেখবেন আপনি টাকাটা কোত্থেকে আসবে সেরকম কোনো তারা খাত দেখাননি, কিভাবে ইমপ্লিমেন্ট হবে তাও দেখাননি। এগুলো একটা দেখলাম আমি একটা কাগজে একটা ডকুমেন্টসের একটা, বুঝছেন। বাজেটকে আপনারা যদি শুধু মনে করেন যেটা একটা অ্যাকাউন্টিং ডকুমেন্টস, মানে বাজেট ইজ নট মিয়ারলি অ্যান আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস, ইটস অলসো এ পলিটিক্যাল
philosophy and it reflects the political parties' commitments এই বাজেটে থাকে। কোন কোন খাতে আমরা রাজস্ব বাড়াবো, কোন কোন খাতে আমরা উন্নয়ন করব, আমাদের রাজনৈতিক দর্শনটা কি, আমাদের নির্বাচনে মানুষকে আমরা কি বলে ভোট নিয়েছি, এই সব কিছুই বাজেটের রিফ্লেকশন থাকে। সে অনুযায়ী আমরা বাজেটটি করেছি। এই বাজেটের একটা মূল দর্শন দেখবেন সংস্কার আর পুনরুদ্ধার। 3R বলে একটা কথা বাজেটে লিখেছে যে আপনার রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, তো রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ অ্যান্ড তার মানে আপনার এই যে acceleration, বিরোধিতা চলছে সেই মানে বিরোধিতা শুধু বাজেটটা- রাজনৈতিক কারণে, রাজনৈতিক বক্তব্যের মতোই পাল্টাপাল্টি বক্তব্য। এটা তো ওনারা বলবেই। ওনারা যদি কোনো মানে আমি যেটা বললাম যে আমাদের এই বাজেটের সব যে ভালো দিক, এটা তো বললে আপনি একরোখা কথা বললেন। মন্দ যদি কোনো দিক থেকে থাকে তার একটা বিশ্লেষণ তাকে দিতে হবে, তাই না? ভালো যে দিকগুলো আছে সেটার আমরা বিশ্লেষণ দিচ্ছি। যে যেমন আমাদের প্রধানমন্ত্রী চট্টগ্রামে কক্সবাজারে বলেছেন যে নিত্য পণ্য মূল্যের দাম কমানোর জন্য আমাদের এবার যে মূল্যস্ফীতি এটাকে 7.5% কমিয়ে আনা হবে। আমাদের দেশে কিন্তু মূল্যস্ফীতি অনেক, 7.5% কমিয়ে আনা হবে। এরপরেও কিভাবে জামায়াত কমিয়ে ইসলামী আনা হবে? বলছে যে এই বাজেটের মিথ্যে প্রশংসা তারা কেন করবেন? প্রশংসা না, আমি বলছি যে কিভাবে কমিয়ে আনা হবে সেটাও কিন্তু আমাদের বাজেটে দেখবেন আছে যে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি আর আমাদের রাজস্ব আয়ের একটা নীতি আছে, এটার মধ্যে একটা সমন্বয় করা হবে। আর আমাদের যে নিত্য পণ্য এইগুলোর যে আপনার উচ্চ কর এবং ইম্পোর্টেড যে করটা আমদানি কর, এই করটা কমিয়ে দেওয়া হচ্ছে চাল ডাল তাইল নিত্য পণ্যের, তাই তো আপনার মূল্যস্ফীতি কমতে বাধ্য। তারপরে এই বাজেটে দেখবেন একটা বিনিয়োগ বান্ধব আপনার একটা বাজেট, এটা যে বিনিয়োগ এবং রপ্তানি, যেমন আপনার ব্যাংকিং খাতকে সংস্কার করে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে, যারা বিনিয়োগ করবে তাদের তার মানে আসলে লাইসেন্স। বিএনপি নানান সময় নানানভাবে বাজেটকে কেন্দ্র করে হোক বা বিভিন্ন ক্ষেত্রেই পজিটিভ দিকে এগোনোর চেষ্টা করছে, কিন্তু সেই ইতিবাচক দিকগুলো কি তাহলে বিরোধী রাজনৈতিক দল দেখতে পাচ্ছে না কিনা? এবং তারা আবার এই না, দেখেন, বিরোধী রাজনৈতিক রায় দল- বাস্তবায়ন করে বিরোধী দলের সঙ্গে অন্তত বন্ধুত্বের পথটা তৈরি করতে হবে, মানে সেই পথটাও না, এতদিনে কেন আসলে বন্ধুত্বের পথটা আছে বিধায় তো আমরা আপনার 24-এর গণ অভ্যুত্থানে ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিবাদী সরকারকে আমরা হটিয়েছি। তাহলে সেই এখন বন্ধুত্বের পথটা এখন কেন দেখা যাচ্ছে না? এখন কেন আবার বিএনপি নেতাদেরকে এখন আমরা যদি কেউ বলতে আপনি- শুনছি যে জামায়াত ক্ষমতায় গেলে লীগের থেকেও বেশি ফ্যাসিস্ট হবে? এই আলোচনা আমি ফিরবো, একটি বিরতি নিতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। সালাদুন আইয়ুবী যে কথা আজিজুল বাড়ি হেলাল বললেন, সেই বন্ধুত্বের পথটা আসলে আরো অনেক আগে থেকেই তৈরি হয়েছে, না হলে এই পর্যন্ত একসাথে আসাটা বেশ কষ্টসাধ্য ছিল। এরপরেও আসলে যখন জামায়াতের আমির এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি সরকারের সময় ফুরিয়ে আসবে, একই সময় আবার আমরা বিএনপি নেতাকে এটিও বলতে শুনলাম যে জামায়াত যদি কখনো ক্ষমতায় যায় তাহলে তারা লীগের থেকেও বেশি ফ্যাসিস্ট হবে। দেখুন, খুবই স্বাভাবিক যে জামাত ইসলামের সাথে বিএনপির অতীতের পথ চলা দেখলে বন্ধুত্ব দেখতে পাবে, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু জামাত ইসলামী এখন যেই অবস্থানে রয়েছে, এখানে বিএনপির সাথে বন্ধুত্বের প্রশ্ন না, এখানে প্রশ্ন হলো যথাযথ বিরোধী দলের ভূমিকার প্রশ্ন। জামাত ইসলামী চাচ্ছে যে পথে সরকার হাঁটছে, এই পথ গন্তব্য কোথায়? এই পথের গন্তব্য নিশ্চিত অন্ধকার। এই অন্ধকার পথে যেন দেশ না যায়, যে অন্ধকার পথে এই বিগত ফ্যাসিস্টরা গিয়েছিল, কিন্তু আবার ফ্যাসিস্টরা সরকারি দল সহযোগিতা বিরোধী দিয়েছিল। দলের সব কথাই মেনে নেবে এরকম নজিরও কি আছে বাংলাদেশে? মেনে নিবে না এরকম মানে একেবারে গুদরা বিশ্বাস কেন থাকবে? যদি বিরোধী দল ভালো উপদেশ দেয়, ভালো পরামর্শ দেয়, সেটা কেন গ্রহণ করবে না? খুবই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে বিরোধী দল মানে হলো 100% শক্ত বিরোধিতা করতে হবে, এবং সরকারি দল কোনোভাবেই সরকারি বিরোধী দলের কোনো কথা শুনবে না, এরকম চিন্তার জায়গা থেকে কিছু মানে মিথ আছে। আমি বলবো আমরা কি চাচ্ছি আসলে, সরকারকে আমরা এই বাজেটের ব্যাপারে কেন বলছি যে অন্ধকারের দিকে আগাচ্ছে? দেখুন, জামাত ইসলামী চাচ্ছে হলো অতীতের যে ঘুণে ধরা সমাজ, যেই সমাজে আসলে এই বাজেটের প্রক্রিয়াগত জায়গাতে ত্রুটি ছিল, দুর্বলতা ছিল, যে কারণে অতীতের বাজেটগুলো দিয়ে লুটপাট করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, এই পথটা যেন বন্ধ হয়। সেটা যদি একটু খেয়াল করে দেখেন, যে বাজেট হয়েছে, এই বাজেটগুলো পর্যালোচনা করার জন্য প্রতি 3 মাসে পর্যালোচনা হওয়ার কথা। আমরা বলছি এই পর্যালোচনাটা যথাযথ হওয়া দরকার, অথচ সংসদে যে পর্যালোচনা হয়, কোনো পর্যালোচনা আলোচনা সেটা হয় না, শুধু
একটা টেবিলে একটা উত্থাপিত হয়। 6 মান্থস বাজেট, রিভাইজড বাজেট নামে বাজেট বা সম্পূরক বাজেট বলা হয় এটাকে, যেটা মার্চ মাসেই সর্বশেষ হওয়ার কথা। এটা আজকে আলোচনা হচ্ছে, অর্থাৎ গত বছর শেষ হয়ে খরচ হয়ে সব শেষ হয়ে গেছে। এখন এসে বলতেছে যে সম্পূরক বাজেটের উপর আলোচনা হন যে এটা আসলে ঠিক কিনা, এই বাজেট অনুমোদন হবে কিনা। এখন কি আসলে অনুমোদন হবে? ইতিমধ্যে খরচ হয়ে গেছে, এখন শুধু আলোচনা হবে, সরকারি দল হ্যাঁ ভোটে এটা কিন্তু পাশ করে দিবে। অথচ ইরান যুদ্ধে অতিরিক্ত তাদের ডলারের প্রয়োজন ছিল ট্রাম্পের, কংগ্রেসের অনুমোদন নিয়ে তাকে সেটা খরচ করতে হয়েছে। সে অনুমোদন ছাড়া 1 টাকাও খরচ করার কোনো সুযোগ পায়নি। এইটা কেন বাংলাদেশে হবে না? এটা বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে। এই সম্পূরক জায়গায় যদি সত্যিকার অর্থে রিভাইজড বাজেটটা সংসদের অনুমোদন নিয়ে করার প্রক্রিয়া চালু হয়, দেখবেন অনেক খরচ কমে যাবে। আজকে আমাদের মাননীয় একজন সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অপচয় রোধ নিয়ে এই বাজেটের মধ্যে কোনো কথা বলা হয়নি। আমি ছোট দু একটা উদাহরণ দিই। গাজীপুরে বিআরটি নামে একটা প্রকল্প চালু করা হয়েছে, আপনারা জানেন কিনা। প্রায় 4000 কোটি টাকার বেশি এটার জন্য বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে 3200 কোটি টাকা খরচ হয়েছে। 3200 কোটি টাকা খরচ হওয়ার পরে আজকে প্রায় 11 বছর যাবৎ পুরো রাস্তাটা আটকে দেওয়া হয়েছে, কোনো ধরনের লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে এখানে। কেন এটা কাজটা হলো? এটা নিয়ে সরকার প্রথমে এসেই এই ধরনের অপচয়গুলো নিয়ে রিভাইজ একটা পরিকল্পনা করার কথা ছিল, করা দরকার ছিল। সরকার এরকম কোন পথে এখন আপনারা আসলে বলতে যে আলোচনার জায়গাটিতে বসা, সেটি কে বুঝিয়েছেন? আলোচনার জায়গা না, সংশোধনের সংস্কারের যে জায়গাটা, সেটা আমরা চাচ্ছি। চলমান যে প্রক্রিয়া, আসলে বিরোধী রাজনৈতিক দল যে সংস্কার বা যে প্রক্রিয়াটাতে কোনোভাবে সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা সেটাই বলছি। উনি বলছেন যে সায়াদে জামাত সায়াদ বাজেট করেছে, সেখানে আয়ের উৎস কী হবে, ব্যয়ের উৎস কী হবে, সেগুলো বলা হয়নি। 50 পয়সা পর্যন্ত কিভাবে ব্যয় হবে এটা সুন্দর করে দেখানো হয়েছে সেখানে। সেটা মানে ভালো করে ভাই পড়লে ভালো বুঝতে পারবেন। বাজেটটা কোনোভাবে কোনো সংসদীয় কমিটিতে পাঠানোর কোনো নিয়ম নাই সংসদে, অথচ প্রত্যেকটা বিষয়, আইনগত যত বিষয় হয়, এটা সুন্দর করে আলোচনা করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়, সেটা রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে এটাকে পাশ করা হয়। অথচ কি হইলো, বাজেটের মতো এত গুরুত্বপূর্ণ একটা আইন সংসদীয় কমিটিতে পাঠানোর কোনো বিধান নাই। আমরা বলছি এই ধরনের সুযোগ করা হোক। পাবলিক অডিট কমিটি নামে একটা পয়েন্ট দিয়ে শেষ করছি। পাবলিক অডিট কমিটির একটা কমিটি আছে। এই কমিটিতে আপনি মানে স্বচ্ছতার জায়গাটাতে একটা সুযোগ পাবেন, পর্যালোচনার সুযোগ পাবেন। 1997 সালের অডিট আপত্তি নিয়ে এখন আলোচনা হচ্ছে। সেটা নিয়ে 97 সালে যারা ছিল তাদের বিরুদ্ধে আপত্তি দিয়ে তাদের কোনোভাবে কি কোনো করা সম্ভব, আর ধরা সম্ভব? সম্ভব নয়। এই যে দুর্বলতা, এই দুর্বলতাগুলো রেখে আপনি কোনো বাজেট বাংলাদেশে দুর্নীতিমুক্তভাবে, অপচয়মুক্তভাবে, সত্যিকার অর্থে দেশের প্রয়োজনে কাজে লাগাইতে পারবেন না, বরং এখান থেকে খালি পকেট ভারী হবে। জামায়াতের আমির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার একটু কষ্ট লাগে প্রধানমন্ত্রীর জন্য, তিনি বিভিন্ন জেলায় গিয়ে ভুলভাল তথ্য দিচ্ছেন। বিশেষ করে বাজেট নিয়ে আসলে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া, এবং তিনি এটিও বলেছেন যে তার মুখ দিয়ে অনবরত এমন ভুল ও মিথ্যা তথ্য বের হওয়া জাতির জন্য লজ্জাজনক এবং ক্ষতিকর। এখন তাহলে তো বলতে হয় জামাতের আমির এতদিন যে সমস্ত বক্তব্য দিয়েছেন, বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে দেখলাম যে আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে তুলতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, প্রেস ক্লাবে বসে আওয়ামী লীগের সাথে ছবি তুলল। তারপরে তিনি বিভিন্ন সময় আমাদের নারীদেরকে নিয়ে কটাক্ষ করেছেন। এই সমস্ত কথাবার্তা যদি আমরাও বলি, তাহলে কি হচ্ছে যে রাজনীতিবিদদের প্রতি একটা অশ্রদ্ধা মানুষের জন্মাবে। জামাত ইসলামের নেতা, আমি এই জন্যই বলি যে চতুর্থ সারির একটি রাজনৈতিক দল যখন প্রথম সারিতে চলে আসে, তখন মানে কখন কোথায় কি কথা বলতে হবে অনবরত দেখবেন। উনি প্রধানমন্ত্রীর বক্তব্য, আমাদের বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বিভিন্ন সময় তিনি বক্তব্য দেন। আমি মনে করি জামাতের আমিরের এই ধরনের বক্তব্য আমাদের বন্ধুত্বকে আরও নষ্ট করবে। আমাদের বন্ধুত্ব ছিল 24-এর গণ অভ্যুত্থানকে নিয়ে, কিন্তু জামাতের সাথে বিএনপির পথ চলা বহুদিনের, কিন্তু প্রত্যেকবারে দেখবেন জামাত আমাদের বিএনপির সাথে এক ধরনের মানে প্রতারণা বা বিশ্বাসঘাতকতা জাতির সাথে করেছে, বিএনপির সাথে না। যেমন 86 সালে জামাত আমরা সবাই মিলে বললাম যে এরশাদের বিরুদ্ধে আমরা এরশাদের নির্বাচনে আমরা যাব না, গেলে সে জাতীয় বেঈমান। পরের দিনই জামাত এবং আওয়ামী লীগ একসাথে চলে গেল আমাদের সাথে। এ হলো আমাদের দীর্ঘ ইতিহাসের বন্ধুত্বের একটা নমুনা। আর একটা নমুনা হলো 96 সালে জামাত আওয়ামী লীগকে বললো সবচেয়ে বেশি ইসলামিক দল, তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং
গোলাম আজম সাহেবের কাছ থেকে জায়নামাজ এবং কোরআন শরীফ উপহার নিল। এই রাশেদ খান মেনন, ইনু, হাসানুল্লাহ ইনু, শেখ হাসিনা, এদেরকে উনি তখন ধর্মের তকমা দিল, বলল যে অনেক নামাজ পড়ে, দেশে আর একটা হট্টগোল বাদিয়ে এবং 1/11 সৃষ্টির পিছনে কিন্তু এই জামাতের আপনার প্রতারণামূলক রাজনীতি জনগণের সাথে। সুতরাং আমাদের বন্ধুত্ব রাজনৈতিক ও বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক কিছু বন্ধুত্ব ছিল, কিন্তু যখনই তারা সুযোগ পেয়েছে কিন্তু এই আপনার আমাদের শুধু বিএনপির সাথে না, যে কোনো দলের সাথে তারা আপনার এই দুশ্মনী দেশের সাথে, যেখানে 71 সালে একবার করেছে ইসলামের আমির, তারপর জামাতের বিভিন্ন নেতৃবৃন্দের এই যে উনি বক্তৃতা দিল, অডিট কমিটি তো এখনো হয়নি আমাদের, এই অডিট কমিটি না ভাই, এই অডিট কমিটি এখনো হয়নি। এইটা বলার দরকার নেই। আমরা যে বাজেটটা দিচ্ছি এটা বলছে যে লুটপাট, সামনে নাকি অন্ধকার। বাজেট কেবল প্রণয়ন হলো, এখনো বাস্তবায়ন হবে, তাই না? বাস্তবায়নের সময় আপনি দেখবেন যে আসলে লুটপাট হচ্ছে কিনা, সামনে অন্ধকার কিনা। এই যে একরোখা মনোভাব, যে তিনি যেটা বলবেন এটাই সত্য, এর যে আর কোনো সত্য হতে পারে না, এই যে ফ্যাসিবাদী মনোভাব, ওই যে আমাদের একজন বিএনপি নেতা বলছে না, জামাত ক্ষমতা গেলে আরো বেশি ক্ষমতায় নেই, তাই যে সমস্ত ফ্যাসিবাদী কথাবার্তা বলে যে একদিনের জন্য ক্ষমতায় থাকতে দেব, আরামে থাকতে দেব না, আন্দোলন করব, তারপরে বলছে যে সামনে অন্ধকার, এই কথাগুলো কি ফ্যাসিবাদী আন্দোলনের ইস্যুতে আবার জামায়াতের আমির বলেছেন যে তাদেরকে আসলে সংসদে কথা বলার পরিবেশ দেওয়া হয়নি, সংসদে কথা বলার পরিবেশ না পেয়ে তারা রাজপথে চলে এসেছে। সালাউদ্দিন আইবি থাকে, আমিও থাকি সংসদে, দেখবেন মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে বা যে কোনো পর্বে বিএনপির এই ডান পাশ থেকে আমরা চিৎকার করতে থাকি যে ওদেরকে বেশি সময় দেওয়া হচ্ছে, ওদেরকে প্রশ্নের উত্তর প্রশ্নগুলো করতে বেশি সময় দেওয়া হচ্ছে, আমাদেরকে সময় দেওয়া হচ্ছে না। এবং জামাত ইসলামের আমির সহ অন্যান্য নেতৃবৃন্দকে সংসদের যে কার্যপ্রণালী কমিটির নির্ধারিত টাইম তার থেকেও বেশি সময় দেওয়া হয়, সংসদের সময় দেওয়া হচ্ছে না, এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো অভিযোগ থাকা উচিত। জামাতের আমির এই অভিযোগ করেছে এবং সে কারণেই তারা রাজপথে নেমেছেন, সেটিও তিনি বলেছেন। রাজপথে তো তারা ভাই জামাতের আমির তো রাজপথে যে প্রথম দিনতেই নেমেছে, তাদের প্রধান উদ্দেশ্য ছিল নির্বাচনটা হতে দেবে না। কারণ নির্বাচনটা হলে তাদের যে এতদিন তেল ঝোল ঘি দুধ মাখন খাচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের নামে, ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং 5ই আগস্টের পরে সমস্ত প্রশাসন বলেন, সমস্ত জায়গা তারা যেভাবে স্যাচুরেটেড হয়ে গেছিল, সেই তেলজল ঘি এখন আর খেতে পারছে না। এবং নির্বাচনটা এই জন্য বন্ধ করতে চেয়েছিল, যে এইভাবে থাকা যায় কিনা, হতে পারেনি। এখন এইসব কথা বলছে বিএনপিরও জামায়াতকে দরকার, আবার জামায়াতেরও বিএনপিকে দরকার। তখন বিএনপি কিন্তু সুস্পষ্ট তাদের বক্তব্য দিচ্ছে, আবার জামায়াত আমিরও নানান সময় নানানভাবে বিএনপিকে উদ্দেশ্য করে কথা বলছে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন যে তা বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজদেরকে জাতীয়করণ করেছে, এরকম নানান রকম বক্তব্য। সেটি আসলে এই বন্ধুত্বের পথটাকে আরেকটু কঠিন করে কিনা? দেখেন, বিএনপি, জামাত ইসলামী এরা বাংলাদেশেরই দল। বাংলাদেশের মানুষের মধ্যে যে খারাপ ভালো দিকগুলো আছে, এটা বিএনপি জামাতের মধ্যে অবশ্যই আছে, জাতীয় পার্টির মধ্যেও আছে, সবার মধ্যেই আছে। আমরা কেউ শুদ্ধ ধোয়া তুলসী পাতা হয়ে রাজনীতি করতে আসিনি। সো যেই ক্ষমতায় যাবে তার আমলেও দুর্নীতি হবে, তার আমলেও করাপশন হবে, হ্যাঁ ডিগ্রিটা ভ্যারি করবে। সেই ক্ষেত্রে জামাত যেহেতু রেজিমেন্টাল দল এবং এক সময় আকারে খুব ছোট ছিল, অনেক কন্ট্রোল ছিল, জামাত এখন বড় হয়েছে, এখন সে আগের মতো নিয়ন্ত্রণ রাখতে পারবে কি না, ইউ টু সি। তো সেটা সামনের দিনে বোঝা যাবে। তবে ফ্যাসিজম আমরা সবাই বলছি, আওয়ামী লীগকেও ফ্যাসিজম বলা হয়, এখন আবার জামাতও গেলে ফ্যাসিজম। ফ্যাসিজমটা তো বিশাল ব্যাপার। মুসলিনির ফ্যাসিজম আর হিটলারের নাৎসিজম, হাফ অফ দ্য ওয়ার্ল্ড তারা দখল করেছিল, বর্ডার তছনছ করে ফেলেছিল ইউরোপের এন্টায়ার। 6 মিলিয়ন জিউস হিটলারের আমলে মারা গেছে, 60 লক্ষ হিটলার নিজের হাতে ডাইরেক্ট অর্ডারে মেরেছে। জার্মান শেফার্ড কুকুর দিয়ে জিউস বাচ্চা খাইয়েছে অসংখ্য। এবং 70 থেকে 85 মিলিয়ন লোক সেকেন্ড ওয়ার্ল্ডে মারা গেছে, মিলিয়ন 8 কোটি 7 কোটি লোক মারা গেছে। ফ্যাসিজম তো আমরা বলে ফেলি, আসলে ফ্যাসিজমের তো আক্ষরিক অর্থে কিছু ফ্যাসিজমের এলিমেন্ট অবশ্যই আওয়ামী লীগের ছিল। কিন্তু অভিযোগ আবার সালাউদ্দিন আইয়ুবী করলেন যে আপনি বিপরীতমুখী কথা বলছেন। না, আমি যেটা বলতে চেয়েছিলাম না, আমি বরং তো এটা বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সলিউশন করতে গেলে বিএনপির জামাতকে সাথে নিয়ে করতে হবে। আমি ওটা বলতে এই বন্ধুত্বটাতে কোথাও না কোথাও কারো না কারো তো লাভ আছে, সেই লাভটা আসলে মূলত কাদের বেশি হয়, সরকারি রাজনৈতিক দলের নাকি বিরোধী দলের? অতীত দেখেন আর ভবিষ্যৎ দেখেন। অতীতে 2001 থেকে 2006
বিএনপির আমলে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, এগুলো অনেক বিতর্ক আছে। 21শে আগস্টের গ্রেনেড মামলা হয়েছে, 63 জেলায় বোম ফুটেছে, 10 ট্রাক অস্ত্র ঢুকেছে, এবং আপনার সেখানে 2জন বিচারক মারা গেছে। 1,28,00,000 ভুয়া ভোটার সে সময় ছিল। ইয়াজউদ্দিন সাহেবকে জোর করে কেয়ারটেকার গভর্নমেন্ট হেড করা হয়েছে। সংবিধান এমন কোনো কাজে জামাত প্রতিবাদ করেনি। জামাত তার ইসলামিক চেতনাকে সেই সময় রাজনীতি দিয়ে ঢেকে রেখেছে, তখন তার বিএনপি ছাড়া কোনো গতি ছিল না। সেম ভাইস ভার্সা। মানে সবাইকে আসলে শুধুমাত্র রাজনৈতিক আমি বলছি দলকে সেই বন্ধুত্ব ব্যবহার করছে, সেই বন্ধুত্ব একেবারে বিলীন হয়ে যাবে এমনটা না। এই জায়গাটিতে আমি আপনার কাছে শেষ করে দিচ্ছি, যেহেতু অবশ্যই একটা বড় শক্তি হিসাবে আওয়ামী লীগ প্রসেসের বাইরে আছে, এখানে যেন কোনো ভ্যাকুয়াম তৈরি না হয় এই জন্য আর্টিফিশিয়াল ট্রাই করা হচ্ছে। জামাতের আমির সাহেব যেমন বলেছে এই বাজেট বাস্তবায়ন হলে বাংলাদেশ মাটির তলে পড়ে যাবে। এত বড় সমালোচনা করতে হচ্ছে কেন? কারণ বিরোধী দল প্রমাণ করতে হচ্ছে যে আমি বিরোধী দল। এই প্রমাণটা কেন করতে হচ্ছে? তাহলে আসলে বন্ধুত্বতে লাভ কার হতে যাচ্ছে? এই আলোচনায় ফিরবো। জিপি ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন, ব্যাসের শামীম হায়দার পাটোয়ারি। ঠিক যেই জায়গাটিতে আমরা গেছিলাম, মানে বন্ধুত্বে আসলে একটা লাভ ক্ষতি তো আছে। যখন যেই রাজনৈতিক দল যেখানে যাদের স্বার্থ সেখানেই তারা বন্ধুত্ব করছে কি খেলা, এটা তো কখনো চিরস্থায়ী বন্ধুত্ব কখনো ছিল না, কোনো চিরস্থায়ী শত্রুতাও হবে না। শেখ হাসিনা তো গিয়ে গোলাম আজমের 5 একবার সালামও করেছিলেন 96 সালে, আবার গোলাম আজমকে জেলেও পাঠিয়েছিলেন ফাঁসির আসামি করে। তো ওইটা তো আসলে বাস্তবতার উপর নির্ভর করে। সুশাসন, বিএনপির পক্ষে সুশাসন দেওয়া খুবই কঠিন, কারণ প্রশাসনটা ভেঙে গেছে, পুলিশটা ভেঙে গেছে, ডিমোরালাইজড। এটাকে পলিটিক্যালি কনভার্ট করার সময়ও বিএনপি পায়নি। এই সামনের দিনগুলোতে এই দেশটা চালাতে গেলে যে চ্যালেঞ্জগুলো বিএনপি হবে, এটা আসলেই অবিশ্বাস্য। সেই সুযোগটাও কি তাহলে বিরোধী রাজনৈতিক দল নেবে বলে মনে করেন? সেই সুযোগটা বিরোধী রাজনীতি দেবে না, বাট বিরোধী রাজনৈতিক দল কোনো পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হতে দেবে না, অথবা মাঠের দখলটা তারা রাখবে। যেহেতু জামাত একটা সুশৃঙ্খল দল, প্রচুর কর্মী বাহিনী আছে, মিছিল করলে মিছিলটা বড় হয়, এবং তারা মাঠের দখলটা রাখছে, এটা তাদের কৌশল। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা তো দেখছি আস্তে আস্তে আওয়ামী লীগের নিষিদ্ধ দল আওয়ামী লীগের মিছিলও বড় হচ্ছে, কিন্তু যতটুকু দেখছি মিছিলের সংখ্যাও বাড়ছে, প্রোপেন্সিটিও বাড়ছে, জানাজার লোক সংখ্যাও বাড়ছে। ইভেনচুয়ালি তো বাংলাদেশে আমি তো মনে করি একটা পর্যায়ে বাংলাদেশ দুভাগ হয়ে যাবে টোটালি, স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে টোটালি, এবং সেই গোষ্ঠীগুলোকে দুভাগ হয়ে যাবে। এই মাঝখানে দাঁড়ায় সরকার বিএনপি আসলে কি করবে? ওই অ্যাগেইন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেতে পারে। সে এখানে পক্ষ নিতে গিয়ে তার দীর্ঘদিনের মিত্র, তার স্ট্রেংথ জামাতের সাথে পার্মানেন্ট এনমিটি এফোর্ড করতে পারবে না। মানে তার মানে এই জায়গাটিতে আমরা সরকারি দল এবং বিরোধী দলের যে বন্ধুত্ব খোঁজার চেষ্টা করছি, সেই বন্ধুত্বটা আরো একটু দূরে চলে যাচ্ছে। আমার মনে হয় আলটিমেটলি দূরে চলে যাবে না। ভবিষ্যৎ আওয়ামী লীগকে কমবাট করার জন্য তারা একত্রিত, ভবিষ্যতে অতীতেও একত্রিত ছিল, ভবিষ্যতেও একত্রিত হবে। বর্তমানে হয়তো একটু আলাদা হচ্ছে, সেগুলো শুধুই আসলে রাজনৈতিক বক্তব্য কিনা, এবং সময় পরিবর্তন। আজিজুল বারী হেলাল বলছিলেন যে চতুর্থ সারির একটা রাজনৈতিক দল প্রথম সারিতে চলে আসাতে কি বলছে না বলছে সেটি আসলে বুঝে ওঠাটা এখন জামায়াত ইসলামের জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেখুন, আমাদের আজিজুল বারী হেলাল ভাই মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয়কে আমিরে জামাত গত পরশুদিন চট্টগ্রামে একটা সমাবেশে কথা বলতে গিয়ে যেটা বলেছেন, সেটার প্রেক্ষিতে তিনি এটা বলেছেন। কেন বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন যে জামাত ইসলামী বিরোধিতা করছে, এবং বিরোধিতার সময় তারা ব্যবহার করেছে মদের এবং এরকম কয়েকটা পণ্যের দাম কমানোর কারণে, কেন দাম বাড়ানো হলো এইটার প্রতিবাদ করেছে জামাত ইসলামী। এই কথাটা কেন প্রধানমন্ত্রী বলেছে? একটা ফটো কার্ড ফেসবুকে ছাপা হয়েছে, যেটা সম্পূর্ণ এডিটেড, এবং সেখানে লেখা হয়েছে যে জামাত ইসলামী একটা মিছিল করছে। এই মিছিলের সামনে একটা বড় করে দেওয়া যে মাদক সহ কয়েকটা দ্রব্যের বিড়ি, সিগারেট এগুলোর দাম বৃদ্ধির কারণে জামাত ইসলামী প্রতিবাদ মিছিল করছে। কোনো সত্যতা নাই এই ফটো কার্ডের সাথে জামাত ইসলামী মিছিলের। জামাত ইসলামী মিছিল করেছে, এই বাজেটের বিরুদ্ধে মিছিল করেছে, কোনো সত্যতা নেই। এরকম একটি সম্পূর্ণ অসত্য তথ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর মতো ব্যক্তি একেবারে সমাবেশে উন্মুক্তভাবে এই কথা বলতে পারে না। আমির জামাত এই কথাটাই বলেছেন যে কোনোভাবেই এই ধরনের কথা আসবে। আপনি যদি আমির জামাতের বক্তব্য শুনেন, সেখানে তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটা অসত্য বলেছেন। ছোট করে আপনাকে উত্তর দিতে চাই, মানে আপনাদের সাথে বন্ধুত্ব হলে এই সরকার টিকবে, না হলে এই সরকারের পতন ঘটবে, এটি আসলে আপনি কিভাবে বলবেন? একদমই ছোট করে। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ, আপনি যদি এবার ভোটের রেশিও দেখেন,
বাংলাদেশের মানুষ কি পরিমাণ মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছে? জামাত ইসলামী জামাত ইসলামের প্রায় চেয়ে অনেক বেশি মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। নিঃসন্দেহে বিএনপিকে ভোট দিলেই বিএনপির সাথে এখন আছে এটা আপনি বলতে পারেন না। বিএনপি এসে যে পরিমাণ পণ্যের দাম বৃদ্ধি করেছে, জ্বালানির দাম বৃদ্ধি হয়েছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে, এখন এই জনসমর্থন এখন আছে এটা তো নিশ্চয়ই বলতে পারেন না। মানুষ যদি জামাতের সাথে আসে তাহলে জামাত মানুষকে নিয়ে স্বাভাবিকভাবে সরকার পরিচালনায় জায়গা গ্রহণ করে। দেখবেন এরা কিছু বললে সেটাকে বলা হয় যে ফটোকার্ড বানিয়েছে, এটাকে এআই জেনারেটেড করা হয়েছে। জামাতের আমির একবার নারীদের নিয়ে মন্তব্য করেছিল, আপনারা মনে আছে যে ঘরের ভিতর থেকে নারীদের বাইরে কাজ করার পরিবেশ করে দিয়ে প্রস্টিটিউশনের একটা কথা বলেছিল। দেশ জুড়ে তীব্র বিক্ষোভের মুখে তিনি তখন বললেন যে আসলে আমি এটা বলিনি, আমার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এই জন্য জামাত কখন কি কথা বলে সেটাকে ভেরিফাই করতে হবে আমাদের। ওনারা তাদের নিজেদের কথায় কখনো স্থিতিশীল থাকেন না। দেখেন ৭১ সালে যে তারা ২ নম্বরই করেছে এটা এখনো স্বীকার যায় না, এখনো তারা এইটা নিয়ে কোনো একটা গল্প বানাবেই। ৮৬ সালে জাতির সাথে ২ নম্বরই করেছে এটা নিয়েও ২ নম্বর কথা বলবে। সর্বশেষ আপনার জুলাই যে আপনার আমাদের যে সনদ, এই সনদ নিয়ে কত বড় একটা ২ নম্বরই করলো। দেখেন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটা কমিটি করলাম, এখনো কমিটিতে নাম দেয় না, যে কমিটি যাতে বাস্তবায়নটা না হয়, যাতে বলতে পারে যে জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করেনি। ওনাদের এই যে এই জিনিসগুলা মানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য চিৎকার করে, বাস্তবায়ন করতে যায় যখন আমরা একটা কমিটি করি সেই কমিটিতে নাম দেয় না। তার মানে আসলে যদি আপনাদের মধ্যে এই বন্ধুত্বটা না হয়, কিংবা আমরা যদি আসলে অতীত ইতিহাস দেখি, সরকার এবং বিরোধী দলের বন্ধুত্বের ইতিহাস, কি বলছি সামনের দিনগুলোতে আসলে আপনারা যখন একটা দলের নেতা নেত্রী, সর্বোচ্চ নেতা নেত্রী নিয়ে বাজে কথা বলেন তখন আপনাদের রাজনৈতিক দ্বন্দ্বতাই প্রকাশ পায়। জামাতের আমির যখন সরকারি মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে এরকম মানে না বুঝে কথা বলে, দেখেন মদ এবং সিগারেটের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তার উপর ট্যাক্স আরোপ করে। আমরা সেটা বলেছি, ওনারা বলছে যে আমরা নাকি দুর্নীতিকে জাতীয়করণ করেছি। বা আমার বয়স হলো আমার ৩.৫ মাস ৪ মাস, এর মধ্যে দুর্নীতি জাতীয়করণ করলাম কীভাবে? বরঞ্চ বলা যায় যে দেশদ্রোহিতাকে জাতীয়করণ করেছে জামাত ইসলাম ৯১ সালে একবার, মানে ৭১ একবার, ৮৬-তে একবার, এবং সর্বশেষ এই জুলাইয়ের চেতনার সাথে। ধন্যবাদ শাহনাদার এবং সালাউদ্দিন আইয়ুবী আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 বার্তা ব্যতীত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত ১০টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।